আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এএইচ ডিজিটাল সাপোর্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে যে ভিডিও কন্টেন্টটি নিয়ে হাজির হয়েছি সেই কন্টেন্টটি হলো ঢাকার ঐতিহ্যবাহী 7টি কলেজকে একটা বিশ্ববিদ্যালয় করার সুপারিশ হিসেবে একটি খসড়া প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। সেই খসড়া প্রস্তাবে সেই বিশ্ববিদ্যালয়ের নামটি হলো ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। তো এই যে বিশ্ববিদ্যালয়ের রূপরেখা দেওয়া হয়েছে, এই বিষয় নিয়েই আপনাদের সঙ্গে আজকে আমরা কিছু বিষয় তুলে ধরব, অর্থাৎ 7 কলেজের শিক্ষার্থীদের বঞ্চনা অসুবিধার কথা তুলে ধরব। সাথে সাথে এখানে কর্মরত শিক্ষকগণ তারাও যে বিভিন্ন বিষয়ে বঞ্চিত হচ্ছেন সেই বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরব এবং আমরা যারা শিক্ষক আছি আমরা কি করতে যাচ্ছি বা আমাদের কি করণীয় সেটা সম্পর্কেও আপনাদের মাঝে উপস্থাপন করব। ভিউয়ার্স, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখুন। আমি একজন শিক্ষক, বহু বছর ধরে আমি এই শিক্ষকতা পেশায় আছি এবং সরকারি কলেজে কর্মরত আছি। তো প্রতিটি ক্লাসরুম, প্রতিটি ব্ল্যাকবোর্ড, প্রতিটি ছাত্রছাত্রী আমার জীবনের অংশ হয়ে গেছে। আজ আমি শুধু একজন শিক্ষক নই, বরং এই কলেজ পরিবারেরই একজন সদস্য হিসেবে কথা বলার জন্য আপনাদের মাঝে হাজির হয়েছি। আমাদের 7টি কলেজ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ঐতিহ্যবাহী 7টি কলেজ, কারণ এই 7টি কলেজে প্রায় 1400 বিসিএস কর্মকর্তা সেখানে চাকরি করে থাকেন। এটি ঢাকার প্রাণ। এই 7 কলেজ ঢাকার ইতিহাস, ঢাকার শিক্ষা আন্দোলনের প্রতীক এই 7 কলেজ। তো ভিউয়ার্স, যে কলেজগুলো থেকে প্রতিনিয়ত গড়ে উঠছে দেশের প্রশাসক, শিক্ষক, গবেষক, ডাক্তার, প্রকৌশলী, সমাজকর্মী, তারা আজ অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে। আমরা তাদের শিক্ষক হিসেবে 2-5টা কথা বলার জন্যই আপনাদের মাঝে হাজির হয়েছি। সম্প্রতি আমরা জেনেছি সবাই, সরকার ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ নামে একটি নতুন কাঠামো তৈরি করছে। নাম শুনতে সুন্দর, কিন্তু ভেতরে লুকিয়ে আছে অসংখ্য প্রশ্ন, অসংখ্য শঙ্কা। এই অধ্যাদেশের খসড়ায় বলা হয়েছে 7 কলেজকে নিয়ে গঠিত হবে নতুন বিশ্ববিদ্যালয়, কিন্তু তাতে দেখা যাচ্ছে যে পূর্বের তুলনায় 50% বেশি আসন কমিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ হাজারো মেধাবী শিক্ষার্থীরা যারা এই কলেজগুলোতে পড়াশোনার সুযোগ পেত তারা এখন বঞ্চিত হবে। আমরা যারা সারা জীবন শিক্ষা বিস্তারে কাজ করছি জানি, শিক্ষার দরজা কখনো সংকুচিত হয় না, বরং উন্মুক্ত হয় সবার জন্য। আরো বড় উদ্বেগ, বিশেষ শিক্ষা ক্যাডারের প্রায় 1400 শিক্ষক যারা এতদিন ধরে এই কলেজগুলিতে পাঠদান করছেন তাদের অবস্থান নিয়ে কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি। আমরা যারা বছরের পর বছর ধরে এই কলেজগুলোতে শ্রম দিয়েছি, ভালোবেসেছি, শিক্ষার্থীদের গড়ে তুলেছি, আজ আমরা জানি না আমাদের জায়গাটা থাকবে কিনা। শিক্ষা কোনো কাগজের খসড়া দিয়ে গড়ে ওঠে না, শিক্ষা গড়ে ওঠে অভিজ্ঞতা, ভালোবাসা আর দায়িত্ববোধ দিয়ে। যে শিক্ষকরা দশকের পর দশক ধরে এই কলেজগুলোকে সমৃদ্ধ করেছেন তাদের অভিজ্ঞতাকে উপেক্ষা করা মানে শিক্ষার মেরুদণ্ড ভেঙে দেওয়া। আজ আমরা দেখছি নানা নামে নানা পরিবর্তন আসছে, কিন্তু এসব পরিবর্তনের ভেতর যেন এক ষড়যন্ত্র লুকিয়ে আছে। আমাদের মতো শিক্ষকদের সরিয়ে দেওয়ার, নতুন কাঠামোর নামে পুরনো ঐতিহ্যকে ধ্বংস করার। আমরা শিক্ষক হিসেবে কখনো সংঘাত চাই না। আমরা চাই নীতি, স্বচ্ছতা আর সম্মান। আমরা চাই শিক্ষার্থীরা যেন নির্ভয়ে ক্লাসে আসতে পারে, অভিভাবকরা যেন নিশ্চিন্ত থাকতে পারে, আর শিক্ষকরা যেন মর্যাদার সঙ্গে কাজ করতে পারে। আমাদের কলেজগুলো শুধু ভবন নয়, এগুলো স্বপ্নের কারখানা। এখানে প্রতিটা শিক্ষার্থীর চোখে আমি দেখি ভবিষ্যতের আলো। এখানে প্রতিটা সহকর্মীর মাঝে আমি দেখি দায়িত্ব আর ত্যাগের প্রতিচ্ছবি। কিন্তু আজ আমরা প্রশ্ন করছি, কেন আমাদের মতামত না নিয়েই এই অধ্যাদেশ? কেন আমাদের অভিজ্ঞতাকে উপেক্ষা করা হলো? কেন আমাদের শিক্ষকতার মর্যাদা অনিশ্চয়তার ঘেরা টোপে ফেলা হলো? আমরা কোনো সময় পরিবর্তনের বিরোধী নই। আমরা চাই উন্নয়ন হোক,
চাই আধুনিক শিক্ষা, চাই প্রযুক্তির ব্যবহার, কিন্তু উন্নয়ন হবে আমাদের ঐতিহ্যকে পাশে রেখে, আমাদের অভিজ্ঞতাকে সম্মান জানিয়ে। উন্নয়ন হবে অংশগ্রহণমূলক, পরামর্শ নির্ভর, সহমর্মিতার ভিত্তিতে। আজ আমরা শিক্ষকদের পক্ষ থেকে স্পষ্ট করে বলতে চাই, আমরা কোনো ষড়যন্ত্র মেনে নেব না। আমরা শিক্ষা ক্যাডারের মর্যাদা রক্ষা করব, আমরা আমাদের কলেজের ঐতিহ্য রক্ষা করব। আমরা চাই শিক্ষার ভবিষ্যৎ হোক উজ্জ্বল, সবার জন্য উন্মুক্ত, ন্যায় ভিত্তিক। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমাদের সন্তান, তোমাদের জন্যই আমরা এতদিন পড়িয়েছি, পরিশ্রম করেছি, গড়ে তুলেছি আমাদের ক্যাডারের সম্মান মর্যাদা। কিন্তু এই 7টি কলেজের শিক্ষার্থী, তোমাদের ভবিষ্যৎ অনিশ্চিত হতে দেখে আমাদের বুকটা খুব ভারী হয়ে আসে। তাই আমরা চাই তোমরাও এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও। এই আন্দোলন তোমাদের, আমাদের সবার। এটা কোনো দলের নয়, কোনো ব্যক্তির নয়, এটা শিক্ষার, ভালোবাসার, মর্যাদার আন্দোলন। চলুন আমরা সবাই একসাথে বলি, 7 কলেজ আমাদের গর্ব, শিক্ষক আমাদের আত্মার অংশ। শিক্ষক বাঁচলে শিক্ষা বাঁচবে, শিক্ষা বাঁচলে দেশ বাঁচবে। আমরা বিশ্বাস করি সত্যের পথ কখনো একা হয় না। আমাদের পাশে থাকবে শিক্ষার্থী, অভিভাবক, নাগরিক সমাজ। একসাথে আমরা আমাদের এই ঐতিহ্য রক্ষা করব। শেষে শুধু একটি কথা বলতে চাই, আমরা শিক্ষক, আমাদের হাতে গড়ে ওঠে জাতি। আমাদের মর্যাদা মানে দেশের মর্যাদা। তাই আসুন শিক্ষক ও শিক্ষার্থীর সম্মান রক্ষায় সবাই এক হই। ভিউয়ার্স, আমরা আমাদের কন্টেন্টে আমাদের সরকারি কলেজের 4 জন শিক্ষক তাদের মতামত ব্যক্ত করেছেন। আমরা তাদের গুরুত্বপূর্ণ, মূল্যবান মতামতগুলো শুনব। তারপর আমাদের বিসিএস সাধারণ শিক্ষা সমিতি মিটিং হয়েছিল, একটা আলোচনায় বসেছিলেন। সেখানে আমাদের সমিতির নেতৃবৃন্দ এবং সদস্যবৃন্দ একত্রিত হয়েছিলেন। সবাই মিলে আমরা আলোচনা করেছি, আমাদের সুখ দুঃখের কথা বলেছি, ক্ষোভের কথা বলেছি, এবং আমরা ছাত্রদের সঙ্গে নিয়ে বা ছাত্রদের সঙ্গে আলোচনা করে আমরা একটা গঠনমূলক আন্দোলনে যেতে চাই। সেই বিষয়ে আমাদের মতানৈক্য হয়েছে। তো আমাদের সঙ্গেই থাকুন, সেই বিষয়গুলো এক এক করে আমরা আলোচনা করি। 7 কলেজের বিষয়ে বলতে গেলে আমার প্রথম যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে এখানে শিক্ষার সংকোচন হচ্ছে। তো রাষ্ট্র কখনো শিক্ষা সংকোচন করতে পারে না, রাষ্ট্র শিক্ষার আরো প্রসার করবে। কিন্তু এখানে 7 কলেজের যে সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়েছে এবং যে সেন্ট্রাল ইউনিভার্সিটির যে প্রথম যে ভর্তি পরীক্ষা এবং তারা যে ভর্তি প্রক্রিয়া চলমান, 7 কলেজের মোট ইউনিভার্সিটি, সেন্ট্রাল ইউনিভার্সিটি যেটা হচ্ছে, এখানে মোট ভর্তি হচ্ছে এবারে 11,000 সামথিং। কিন্তু 7 কলেজের আগের যে এক্সিস্টিং স্টুডেন্ট তারা প্রায় ভর্তি হতো প্রায় 40,000। অতএব রাষ্ট্র কখনো শিক্ষা সংকোচন করতে পারে না, রাষ্ট্রের কাজ হচ্ছে শিক্ষার সম্প্রসারণ করা। তো এখানে দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় ইউনিভার্সিটির কারণে 4 ভাগের 1 ভাগ স্টুডেন্ট নেমে যাচ্ছে। তো 7 কলেজের 5 বছর পরে দেখা যাবে কি 7 কলেজের সেন্ট্রাল ইউনিভার্সিটির স্টুডেন্ট হবে 50,000, কিন্তু 7 কলেজে এক্সিস্টিং স্টুডেন্ট সংখ্যা প্রায় 2 লাখ। তো রাষ্ট্র কখনো এই শিক্ষা সংকোচন করতে পারে না। আমাদের দাবি হচ্ছে যে সেন্ট্রাল ইউনিভার্সিটি হোক সেন্ট্রাল ইউনিভার্সিটির জায়গায়, কিন্তু 7 কলেজের ঐতিহ্য টিকা থাকুক। এই সারা বাংলাদেশের সাধারণ মানুষের যেসব ছেলে মেয়ে এখানে পড়াশোনা করে, এই পড়াশোনাটাকে সুযোগটা সম্প্রসারণ করবে রাষ্ট্র, এটাই হচ্ছে আমাদের দাবি, কিন্তু সংকোচন নয়। কিন্তু সেন্ট্রাল ইউনিভার্সিটির মাধ্যমে এটা হচ্ছে সংকোচন, 4 ভাগের 1 ভাগে নেমে যাচ্ছে। আর 5 বছর পরে সেন্ট্রাল ইউনিভার্সিটির স্টুডেন্ট হবে 5,000-এর একটু কম। তাহলে এত প্রায় 95,000, 1,95,000 স্টুডেন্ট এই ঢাকা শহরে সারা বাংলাদেশের থেকে এরা এসে এখানে পড়াশোনা করে, এই সুযোগটা থেকে বঞ্চিত হবে। তো এটাই আমার কাছে মূল বিষয় মনে হয়েছে। এবং আমি শিক্ষা ক্যাডারের একজন সদস্য হিসেবে আমি বলতে চাই যে শিক্ষা ক্যাডারের আমাদের জগন্নাথ কলেজের যে এক্সপিরিয়েন্সটা, যে এখানে যদিও বলা হয়েছে যে আমাদের পদ অক্ষুণ্ণ রাখবে, কিন্তু আসলে সেটা থাকবে না। কারণ ইন্টারমিডিয়েটের জন্য আমাদের ঢাকা কলেজ বা ইডেন কলেজের যেরকম পদ এক একটা সাবজেক্টের, সেই সাবজেক্টের যে পদ ইন্টারমিডিয়েটের জন্য এত পদ দরকার হবে না। অতএব ভবিষ্যতে দেখা যাবে কি ওই অজুহাতে আমাদের পদগুলো সংকুচিত হয়ে যাবে।
1400 পদ আমাদের এখানে। তো এখানে এই 1400 পদ ভবিষ্যতে এই ইউনিভার্সিটি যখন রান করবে তখন এই 1400 পদ এক্সিস্টিং থাকবে না। অতএব এটা আমাদের শিক্ষা ক্যাডারের জন্য একটা বড় থ্রেট, আমরা এটা মেনে নিতে পারি না। দ্বিতীয় হচ্ছে 7 কলেজ, এটা একটা ঐতিহ্য, বাংলাদেশের ঐতিহ্য। ঢাকা কলেজ বাংলাদেশের ঐতিহ্য। ঢাকা কলেজের সাথে ঢাকা ইউনিভার্সিটির আগে প্রতিষ্ঠিত ঢাকা কলেজ, ঢাকা ইউনিভার্সিটি শুরু হয়েছিল ঢাকা কলেজে। সেই ঢাকা কলেজের ঐতিহ্যকে বাদ দিয়ে একটা ইউনিভার্সিটি হবে, আমরা ইউনিভার্সিটির বিপক্ষে না, ইউনিভার্সিটি হোক অন্য কোথাও হোক, কিন্তু 7 কলেজ, এটা 7 কলেজের প্রত্যেকটা কলেজের একটা নাম, একটা ইউনিক বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সাথে জড়িত এটা। তো এই 7 কলেজের এখানে বাদ দিয়া এখানে একটা ইউনিভার্সিটি হবে, 7 কলেজের নাম চলে যাবে, 7 কলেজের ইতিহাস ঐতিহ্য মুছে যাবে, এটা কোনোভাবেই বাংলাদেশের জন্য, দেশের জন্য, দেশের শিক্ষার জন্য কোনোভাবেই ভালো কিছু হবে না। অতএব আমরা যেটা চাই, ইউনিভার্সিটি হোক অন্য কোথাও হোক, আমাদের ক্যাম্পাস যদি এখন ব্যবহার করতে চাই কিছুদিন করুক, কিন্তু 7 কলেজের মতো আগেও থাকুক, এবং যদি ইউনিভার্সিটি হয় সেটা লন্ডন ইউনিভার্সিটির মতো বা কলকাতা ইউনিভার্সিটির মতো অ্যাফিলিয়েটেড ইউনিভার্সিটি হোক, তাতে আমাদের কোনো সমস্যা নেই। আমাদের জাতীয় ইউনিভার্সিটি যেমন সারা বাংলাদেশের কলেজগুলা নিয়ে একটা হজবরলা একটা অবস্থা, সেটা না হোক। এখানে এই সেন্ট্রাল ইউনিভার্সিটির আন্ডারে শুধু 7 কলেজ থাকুক, জাতীয় ইউনিভার্সিটির আন্ডারে, জাতীয় ইউনিভার্সিটির যেমন করে পড়াশোনা চলে সেইভাবে পড়াশোনা চলুক, এইটাই হচ্ছে আমাদের চাওয়া। আমি বলবো যে ঢাকার যে 7টি কলেজ নিয়ে যে প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটি যেটি হচ্ছে, এই ইউনিভার্সিটির লক্ষ্য উদ্দেশ্য যেটা আমি যতটুকু পড়েছি, আমি যতটুকু জেনেছি, তাতে নিঃসন্দেহে যুগোপযোগী। কিন্তু 7 কলেজকে কেন? এটার জন্য আলাদা একটি ক্যাম্পাস প্রয়োজন। আমাদের কৃষ্টি কালচারের সঙ্গে জড়িত এই 7টি কলেজ, এবং এই 7টি কলেজের ইতিহাস ঐতিহ্য যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো যে এখানে একদিনে অনার্স চালু হয়নি। এইচএসসি থেকে আস্তে 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 অনার্স লেভেলে আসছে, এবং এখানে যে শিক্ষার সুযোগ পায় আমাদের সাধারণ পরিবারের ছেলেমেয়েরা, যদি প্রস্তাবিত যে বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়টা যে চালু হয়, তাহলে এই সুযোগ সুবিধা থেকে 50%-এরও বেশি স্টুডেন্ট বঞ্চিত হয়ে যায়। সুতরাং আমি শিক্ষা ক্যাডারের একজন সদস্য এবং আমার 19 বছরের চাকরির অভিজ্ঞতার আলোকে আমি বলবো যে এই 7টি কলেজে যে কারিকুলাম আছে, যে অ্যাকোমোডেশন আছে, যে সিট আছে, যে রিসোর্স আছে, এই রিসোর্স থেকে কিছু রিসোর্স বাড়িয়ে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিদ্যালয়ের সিলেবাসের সঙ্গে মিল রেখে এদের সাবজেক্ট ঠিক থাকবে, এদের যেভাবে আমরা পড়াই আর্টস, সায়েন্স, কমার্স, এই সবগুলো সিলেবাস ঠিক রেখে বা সাবজেক্ট ঠিক রেখে বড় বড় বিশ্ববিদ্যালয়ের আদলে সিলেবাস করতে হবে, যাতে এই সকল শিক্ষার্থীরা যখন তাদের লেখাপড়া করবে, তারা যখন বিভিন্ন কম্পিটিশনে যাবে, তখন যাতে বড় বড় বিশ্ববিদ্যালয়ের সমতুল্য বা সমান না হলেও কাছাকাছি পর্যায়ে তাদের মেধা যোগ্যতা যেন পৌঁছে যায়। এটা হলেই সম্ভবত সবকিছু সমাধান হয়ে যাবে। তাতে করে আমাদের প্রচলিত যে শিক্ষার ব্যবস্থা বা অনার্স সিস্টেমে যে ব্যবস্থা, সেখানেও যেমন উন্নয়ন ঘটবে, তারাও যেমন নতুন কিছু পাবে, তেমন আমরা যারা এখানে কর্মরত আছি, আমরাও নতুন নতুন প্রশিক্ষণের মাধ্যমে অনেক কিছু শিখতে পারবো এবং শিক্ষার্থীদের শেখাতে পারবো। এই জন্য এই প্রস্তাবিত যে খসড়া অধ্যাদেশ, এই অধ্যাদেশে যে বিশ্ববিদ্যালয়ের কথা বলা হয়েছে, সেটার জন্য আলাদা ক্যাম্পাস করা হোক। এভাবেই মূলত সমস্যার সমাধান সম্ভব। ঢাকা ঐতিহ্যবাহী যে 7টি কলেজ, এই কলেজ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখন যে বিষয়টা আলোচিত আসছে যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, একটা কলেজকে বন্ধ করে কোনো অবস্থাতেই ইউনিভার্সিটি হওয়ার সুযোগ নেই, হওয়া উচিত নয়। এই 7টি কলেজের মধ্যে 2টি কলেজ, ইডেন কলেজ এবং বুদ্ধিমোত্তর মহিলা কলেজ, তারা নারী শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি এই 7টি কলেজকে সংকুচিত করে ইউনিভার্সিটি করা হয়, তাহলে নারী শিক্ষাও যেমন ব্যাহত হবে, নারী ক্ষমতায়ন বাধাগ্রস্ত হবে। এই জন্য
কোনো অবস্থাতেই এই 7টি কলেজকে ইউনিভার্সিটি রূপান্তর করার সুযোগ নেই। শিক্ষা সংকোচন না করে 7টি কলেজের স্বাতন্ত্র্য বজায় রেখে একটা স্বতন্ত্র ইউনিভার্সিটি অবশ্যই হতে পারে। সেটা ভিন্ন জায়গায়, ভিন্ন প্রেক্ষাপটে বা ভিন্ন আঙ্গিকে হতে পারে, কিন্তু কোনো অবস্থাতেই এই সারা দেশ থেকে আগত শিক্ষার্থীদের যে শিক্ষার যে স্বপ্ন, উচ্চশিক্ষার যে স্বপ্ন, সেই স্বপ্ন কোনো অবস্থাতেই যাতে ভুলন না হয় এই দাবি থাকবে। পাশাপাশি নারী শিক্ষা এবং এই 7টি কলেজের উপরে যে কর্মসংস্থান তৈরি হয়, এই কর্মসংস্থান যাতে বাধাগ্রস্ত না হয়। এই 7টি কলেজে বিশেষ সাধারণ শিক্ষা ক্যাডারের যে প্রায় 1400 পদ আছে, এই 1400 পদ যদি বিলুপ্ত হয়ে যায় তাহলে দেশে বেকারত্বের যে জায়গাটাও তৈরি হয়ে যায়। এই জন্য সার্বিক বিবেচনায় কোনো অবস্থাতেই এই কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা উচিত হবে বলে মনে হয় না বা হওয়া উচিত নয়। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শামসুদ্দিন ফিরোজ, সহকারী অধ্যাপক, লক্ষ্মীপুর সরকারি কলেজ, এবং আমি লক্ষ্মীপুর জেলা বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক। আসলে 7 কলেজের ব্যাপারে, 7 কলেজ আমাদেরই একটি পরিবার। আমরা যদিও সারা বাংলাদেশের প্রায় অনেকগুলো সরকারি কলেজ আছে, তার মধ্যে সেই 7টি কলেজও আমাদেরই পরিবার। এই 7টি কলেজের আমাদের একটা অংশ, পরিবারের একটা অংশ। যখন একটা পরিবারের একটা অংশ যখন অন্য কেউ নিয়ে যায়, তখন সেক্ষেত্রে সবারই দুঃখ লাগার কথা। এই পরিবারের আমাদের প্রায় 1500 সদস্য আছে। এই সদস্যগুলি আপনার পরিবারের একটা সদস্যকে হারালে আমাদের যে ঘর, আমাদের যে আমরা যেখানে থাকি, সেটাই তো আমাদের পরিবার। সেখান থেকে যদি একটা পরিবার, যদি 1500 পরিবার সদস্য যদি আমাদের যেখানে আমরা কাজ করি, আমাদের কর্মক্ষেত্র যদি আমাদের থেকে ছিনিয়ে নিয়ে যায়, সেক্ষেত্রে কষ্টটা আমাদেরই লাগবে। শুধু আমাদের ব্যাপার না, এখানে ছাত্রছাত্রী সংশ্লিষ্ট একটা ব্যাপার আছে। আমাদের যেখানে এই 7টা কলেজে প্রায় 1,06,000 স্টুডেন্ট ভর্তি হয়, পড়ালেখার সুযোগ সুবিধা পায়, কিন্তু আজ যে নতুনকে প্রস্তাবিত যে বিশ্ববিদ্যালয় করার কথা, ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, এখানে মাত্র 11,000 শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবে। তাহলে হচ্ছে কোথায় আমাদের এই যে এখানে প্রায় 1 লক্ষর কাছাকাছি শিক্ষার্থী মানে সরকারের শিক্ষার যে সুবিধা আছে সেখান থেকে বঞ্চিত হচ্ছে। এতে হবে কি, যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ছাত্রছাত্রীরা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হবে। তারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে লক্ষ লক্ষ টাকা বিনিময়ে তারা দেখা যাচ্ছে যে উচ্চশিক্ষার জন্য একটা প্রতিক্রিয়াশীল গোষ্ঠী এই ষড়যন্ত্র করার প্রয়াস চালিয়ে যাচ্ছে। আমরা চাই যে এই 7 কলেজের এই গরিব এবং মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীর স্বার্থ, শিক্ষা সংশ্লিষ্ট যে স্বার্থ, এটা সংরক্ষণ করার জন্য আমি সরকারকে এবং সংশ্লিষ্ট সকলের কাছে একজন শিক্ষা ক্যাডার সদস্য হিসাবে আমি দাবি করছি। তো ভিউয়ার্স, আমাদের অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং পবিত্র গীতা পাঠের মধ্য দিয়ে। তারপর স্বাগত বক্তব্য প্রদান করেন ফারুকে আজম মোহাম্মদ আব্দুস সালাম মহোদয়। তিনি অধ্যক্ষ, সরকারি মহসিন কলেজ, খুলনা। তিনি বলেন, শিক্ষা ক্যাডার ধ্বংসের আয়োজন করা হচ্ছে। হতাশা ব্যক্ত করেন তিনি। 16তম বিসিএস তার বঞ্চনার স্মৃতিচারণ করেন। তিনি গঠনমূলক আন্দোলন এবং আলোচনা দুটোই চালানোর পরামর্শ দেন। আলোচনা করেন মোহাম্মদ মনিরুল ইসলাম, অধ্যাপক হিসাব বিজ্ঞান, সরকারি সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা। ডক্টর কাকলি মুখোপাধ্যায়, তিনি অধ্যক্ষ, সোহরাওয়ার্দী সরকারি কলেজ, তিনিও বক্তব্য রাখেন। অধ্যাপক তামান্না বেগম, তিনি বদরুন্নেসা সরকারি কলেজের অধ্যক্ষ, তিনি বক্তব্য রাখেন। তাসলিমা সুলতানা হায়দার, অধ্যাপক, তিনি ঢাকা কলেজের উপাধ্যক্ষ, তিনিও খুব চমৎকার বক্তব্য রাখেন। তারপর বাংলা কলেজের অধ্যক্ষ কামরুল ইসলাম, তিনিও তার মূল্যবান বক্তব্য রাখেন। শিক্ষকদের মর্যাদার কথা তিনি বলেন। তারপর ডক্টর মাসুদ রানা, আমাদের শিক্ষক সমিতির, বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সদস্য সচিব, তিনি অনুষ্ঠানটি উপস্থাপনা করেন এবং মূল্যবান বক্তব্য প্রদান করেন তিনি তার আলোচনার মধ্যে। তারপর দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সদস্যগণ তাদের মূল্যবান বক্তব্য রাখেন এবং আমাদের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক মহোদয়, তিনিও তার মূল্যবান বক্তব্য রাখেন। তারপর বক্তব্য রাখেন নাসরিন বেগম,
তিনি আমাদের বিসিএস সাধারণ শিক্ষা সমিতির প্রাক্তন সভাপতি, নির্বাচিত সভাপতি। তিনি তার মূল্যবান বক্তব্য রাখেন এবং তিনি আমাদেরকে পরামর্শ দেন সরকারের সঙ্গে আলোচনা এবং গঠনমূলক আন্দোলন করার। তারপর প্রফেসর শাখাওয়াত হোসেন লাবলু, তিনিও মূল্যবান পরামর্শ দেন, বক্তব্য রাখেন। অধ্যাপক ইদ্রিস আলী, তিনি যুগ্ম আহ্বায়ক বিসিএস সমিতি, তিনিও গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। নাহিদা পারভিন, তিনি সহযোগী অধ্যাপক গণিত, তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তিনি মূলত 7 কলেজের অনেক কথা বললেন, সরকারের সঙ্গে বিভিন্ন পর্যায়ে আলোচনার কথা তিনি বলেন এবং তিনি বলেন যে পরিস্থিতি অনুকূলে ছিল না, আমাদের যোগ্যতা নিয়েও তারা প্রশ্ন তুলেছেন। তো মোটামুটি আমাদের বাইপাস করেই এরকম একটা অধ্যাদেশ, খসড়া অধ্যাদেশ দেওয়া হয়েছে। তো তিনিও আন্দোলনের পরামর্শ দেন এবং আলোচনা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন। তারপর অধ্যাপক মাহরিন আরা, তিনি 7 কলেজের ভর্তি নিয়ে কি করা যায় সে বিষয়ে পরামর্শ চান। তারপর ডক্টর শামসুন নাহার, তিনি অধ্যক্ষ ইডেন কলেজ, তিনিও মূলত এই ইতিহাসটি তুলে ধরেন এবং তিনিও বলেন যে আলোচনা চলবে, আলোচনার কোনো বিকল্প নাই। এরপর অনুষ্ঠানের সভাপতি, বিসিএস সাধারণ শিক্ষা সমিতির আহ্বায়ক প্রফেসর ডক্টর খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল, তিনি আহ্বায়ক কমিটির আহ্বায়ক বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন, তিনি তার মূল্যবান বক্তব্য প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত করেন এবং তিনি সামনে আমাদের আলোচনা এবং আন্দোলন দুটারই রূপরেখা প্রদান করেন এবং আমাদেরকে প্রস্তুত হওয়ার কথা বলেন। এভাবেই মূলত অনুষ্ঠানটি শেষ হয়। এই আন্দোলন আমাদের অস্তিত্বের, আমাদের ভালোবাসার। আমরা একসাথে বলবো না, আমরা আমাদের ঐতিহ্য রক্ষা করব, আমাদের শিক্ষা ক্যাডারের ঐতিহ্য রক্ষা করব। চলুন হাতে হাত রেখে আমরা একত্রিত হয়ে দাবি উত্থাপন করি, যাতে করে এরকম ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত থেকে কর্তৃপক্ষ সরে আসে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।